আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবার চলে আসলাম শৈবাল ছত্রাক নিয়ে একটু কথা বলতে। যেহেতু প্রত্যেক বছর শৈবাল ছত্রাক থেকে কোশ্চেন আসতেছে, যেমন লাস্ট ইয়ারেও আসছে, এই ইয়ারেও আসছে। সো কালকেও হয়তো বা প্রশ্ন কমন পড়তে পারে। এখন আজকে তো আপুইরা কোনো লাভ নেই, বাট আমি যতটুকু বলবো ওইটা দিয়ে যতটুকু মনে থাকে ওইটুকু যদি কালকে ক্লিক করে বা কালকে মনে পড়া যায়, দেন হচ্ছে তুমি এটা দেখাইলে, এইটুকুর জন্যই শুধুমাত্র ক্লাসটা আজকে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে সবাই একটু ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দিবা। একটু সবাইকে ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দিবা। ঠিক আছে, আমরা শুরু করে দিব। ক্লাস ডিউরেশন বেশিক্ষণ না, যতক্ষণ লাগে পড়াইতে। ঠিক আছে, আধা ঘন্টা 40 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট হইলে আমরা শুধু ছত্রাক পাঠটা দেখবো। শৈবাল পাঠ থেকে কোশ্চেন আসে নেই তো? আচ্ছা, 12 ডেজ রিস্টার্ট মিশন ব্যাচে যারা ছিল তাদের টাইম ডিউরেশন কত? কোর্স ফি? আচ্ছা, তাইলে হচ্ছে কোর্স ফি হচ্ছে 999 টাকা। যারা 12 ডেজে ছিল বা আমাদের অবিসিটিতে ছিল তাদের জন্য 999 টাকা। বাকি সবার জন্য হচ্ছে 1499 টাকা। এটা 10 তারিখ পর্যন্ত। ক্লাস ডিউরেশন কেমন হতে পারে? ক্লাস ডিউরেশন সর্বনিম্ন 1.5 থেকে 2 ঘন্টা, এর চেয়ে বেশিও হইতে পারে। আমাদের যারা ক্লাস করছে তারা জানে যে ক্লাস যদি প্রয়োজন হয় তাহলে বেশি লাগবে। জিএসটি এর টোটাল ক্লাস কয়টা হবে? আচ্ছা, জিএসটি প্লাস এগ্রি মিলা টোটাল ক্লাস হবে 60 প্লাস। 60টা তো একদম কম পক্ষে। এর মাঝখানে আরো ম্যারাথন ক্লাস হবে। জিএসটির জন্য ম্যারাথন ক্লাস হবে, এগ্রির জন্য ম্যারাথন ক্লাস হবে। তাহলে আমরা যদি সব সাবজেক্ট ওয়াইজ নেই, তাহলে অ্যাটলিস্ট ম্যারাথন ক্লাসই আছে নয় নয় হচ্ছে কত, অ্যাটলিস্ট 18টা। 18 থেকে 18টার মধ্যে শুধুমাত্র ম্যারাথন ক্লাস আছে, এটা নর্মাল ক্লাস বাদই দিলাম। ঠিক আছে, আমরা জিএসটির যদি হচ্ছে মানে জিএসটির নর্মালি এগ্রি জিএসটির ক্লাস তো 60টা আছে, এছাড়া ম্যারাথন ক্লাসও নিব ইনশাল্লাহ। বুঝতে পারছি? তাহলে ক্লাস সংখ্যা হিউজ। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি, 60টা বেসিক সহ ক্লাস নিব আমরা, হ্যাঁ, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 15টা করে। ঠিক আছে, তাহলে হচ্ছে ফিজিক্সের 15টা, ম্যাথের 15টা, বায়োলজির 14টা, কেমিস্ট্রির হচ্ছে 14টা। ঠিক আছে, বা হচ্ছে 13টা করে আর কি, 13টা বা 14টা এরকম। আর বাকি ইংলিশে হচ্ছে 4টা বা 5টা রাখবো। এই হচ্ছে আমাদের কোর্সের প্ল্যান। এটা হচ্ছে বেসিক ক্লাস। আর এগ্রির আগে এগ্রির ম্যারাথন ক্লাস হবে। জিএসটির আগে জিএসটির ম্যারাথন ক্লাস হবে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে ম্যারাথন ক্লাস পাচ্ছ তোমরা কয়টা? তাইলে ম্যারাথন ওই যে যেটা আমি বললাম, প্রত্যেক সাবজেক্টের জন্য 2টা করে হইলে, রেগুলার 2 সাবজেক্ট, মানে একদিন এক সাবজেক্ট করে হইলে, তাহলে ম্যাথের জন্য 2টা, বায়োলজির জন্য 2টা, কেমিস্ট্রির জন্য 2টা, ফিজিক্সের জন্য 2টা, তাহলে 8টা। তাই তো? তাহলে 8 আর 16, আর ইংলিশের জন্য একটা একটা। বাংলা ক্লাসও পাবো জিএসটির জন্য। বাংলা যারা বাংলা থাকে বা তারা ভাবতেছে বাংলাও পড়াই দিবে। ঠিক আছে, তোমাদের তানবীর ভাই বস আছে, বস বাংলা পড়াই দিবে। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? তাইলে ক্লিয়ার, তার মানে সব ক্লাস পাচ্ছ। ম্যারাথন ক্লাসই তো বললাম, ম্যারাথন ক্লাস যেটি আছে এগুলোই তো বহুত হবে। ঠিক আছে, এগুলোই তো হচ্ছে এক্সট্রা কত পাবে, আর কত দিব তাদের এক্সট্রা? ঠিক আছে, আচ্ছা। আর দেখা যাক, যদি এই যে যেটা বললাম জিএসটির আগে জিএসটি ম্যারাথন ক্লাস নিব, এটা হচ্ছে মোটামুটি সবার জন্যই টুকটাক থাকবে। যারা আমাদের মেইনলি হচ্ছে কিছু ক্লাস, এখান থেকে 2-3টা ক্লাস হচ্ছে বাইরে হবে, বাকি সবগুলো ভিতরে হবে। আর এগ্রি ম্যারাথনের ক্ষেত্রে ওই কিছু ক্লাস বাইরে হবে, আর হচ্ছে বেশিরভাগগুলোই ভিতরে হবে। কোনগুলো? ম্যারাথনগুলো। ক্লিয়ার? ওকে, যাই ডি তে কিনছিলাম। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। শৈবাল ছত্রাক আমরা বলছি মেইনলি ছত্রাক পার্টটা পড়বো আলিম স্যারের। এখন আজিবুর স্যারের বইটা আমি দেখলাম, আজিবুর স্যারের ছত্রাক যে পার্টটা, এটা একদম হুবহু অনেকটাই, বেশিরভাগ অংশটা আলিম স্যারের আবুল হাসান স্যারের সাথে মিলাই যায়। সো ওইটার মধ্যে বাড়তি কিছু ছিল না, যার জন্য আমি ওইটার কাউন্ট করি নাই বা নেই নেই। এর জন্য শুধু আমরা কি দেখবো বলতো? আবুল হাসান স্যারটাই দেখবো, আলিম স্যারটাই দেখবো। কারণ কোশ্চেন যেগুলো আসছে সবগুলোই কি আলিম স্যার থেকেই আসছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে চলো ছত্রাক থেকে যদি আমরা শুরু করি। আচ্ছা, তোমাদের জানা জিনিস আমি বলছি, এটাকে মানে এখন পড়তে হবে ব্যাপারটা এমন না। আমি যদিও পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, এটা বাড়তি ওইভাবে পড়ার কিছু নাই। বাড়তি ওইভাবে পড়ার কিছু নাই। জাস্ট তুমি কি করবা, দেখে যাবা। জাস্ট কি করবা, দেখে যাও, আমার কথায় যতটুকু তোমার মনে থাকে, জাস্ট ওইটুকুই। এর চেয়ে বেশি কিছু না। ক্লিয়ার এটা? জাস্ট কি বলছি, আমার কথায় যতটুকু মনে থাকে জাস্ট ওইটুকুই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি।
আচ্ছা, ফাঞ্জি বা হচ্ছে ছত্রাক, ফাঞ্জি বা ছত্রাক এগুলো তুমি বেসিক পড়াশোনা, যেগুলো তোমার দরকার সেগুলো তুমি পড়ছো, ঠিক আছে? তাহলে ওইটার ভিতরে আমি ঢুকবো না, আমি জাস্ট যতটুকু বাড়তি বাড়তি দরকার সেই কথাগুলো আমি তোমাদেরকে একটু বলবো। শৈবাল আর ছত্রাকের মধ্যে ডিফারেন্স তো আমরা জানি। শৈবাল সব শৈবাল বুঝি, শৈবাল সারক সংশ্লেষণ করতে পারে। শৈবাল হচ্ছে শর্করা বা সেলুলোজ থাকে, তার হচ্ছে সঞ্চিত খাদ্য শর্করা, বাইরের আবরণ বা হচ্ছে কোষ প্রাচীর সেটা হচ্ছে সেলুলোজে নির্মিত, মোটামুটি সব তাহলে এটার মধ্যে কি উল্টা, তার মধ্যে ক্লোরোফিল থাকে না, সালোক সংশ্লেষণ করতে পারে না, তারা স্ববুঝি না মানে পরভুজি, সেগুলো আলাদা ব্যাপার, তাই না? সেটা নিয়ে আমরা কথা বলবো না। জাস্ট এখান থেকে যেটা আমরা একটু জানবো যে উদ্ভিদের পচন ঘটে প্রতি বছর প্রায় কত 85 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে মুক্ত হয়, যার অধিকাংশই ঘটায় ছত্রাক। তাইলে যতটুকু এই যে এত বিলিয়ন এটা দরকার নাই, বাট যে কার্বন ডাইঅক্সাইড যে আছে প্রকৃতিতে আছে বা প্রকৃতিতে যতটুকু কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় তার অধিকাংশ কই থেকে আসে? ছত্রাক থেকে আসে। অধিকাংশ কই থেকে আসে? ছত্রাক থেকে আসে। বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার? এটা একটু জাস্ট আমরা একটু মাথায় রাখবো, বাট এত কিছু জানার দরকার নাই। আচ্ছা, পরে চল সুন্দর একটা কথা, পৃথিবীর সর্বত্র ছত্রাক জন্মায়, ঠিক আছে? এখন এই যে একটু আমরা যদি বলি, আমরা এর আগে বলছিলাম সর্বজনীন উদ্ভিদ হচ্ছে লাইকেন, ডেফিনেটলি সর্বজনীন উদ্ভিদ হচ্ছে লাইকেন, বাট দেখো এটাও কিন্তু সব জায়গায় জন্মাচ্ছে। তার মানে আমরা কাইন্ড অফ এটাকেও বলতে পারি কি যে সর্বজনীন, বাট যেহেতু কোথাও উল্লেখ নাই সো এটা বলার দরকার নেই, জাস্ট এইটুকু জানিয়ে রাখলাম যে শৈবাল হচ্ছে কি সব জায়গায় জন্মাইতে পারে, ঠিক আছে? এটুকু একটু দেখবা। আচ্ছা, বাকি আমি বলছি সব পড়বো না, সব ওই বইয়ের মধ্যে যা আছে ওগুলো পড়বো না, যা নাই সেগুলো আমরা একটু পড়ার ট্রাই করবো। আচ্ছা, ওকে, দেখো আমেরিকার ক্ষেত্রে অরিগন রাজ্য অবস্থিত, অরিগন রাজ্য মধ্যে পড়ার দরকার নাই, কি মালহিউরি জাতীয় বনভূমিতে, ঠিক আছে, মালহিউরি জাতীয় বনভূমিতে বিদ্যমান মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা তোমার বইও আছে, ঠিক আছে? তাহলে আলমিলারিয়া ওস্টিয়ন, ঠিক আছে, বা মাশরুম, যা পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। সো এটা আমরা যেহেতু এখানেও আছে, এটা একটু আমরা দেখে রাখবো, ঠিক আছে? আর এখানে এক ধরনের টক্সিন নিঃসৃত হয়, সেটাকে অ্যামাটক্সিন নামক পদার্থ বলা হয় বা অ্যামাটক্সিন বলা হয়, এটা একটু আমরা দেখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ইস্ট, মরিচা বা হচ্ছে কি স্মার্ট বা হচ্ছে কি মিলডিউ মোল্ড মাশরুম, ঠিক আছে, টোডস্টোল ইত্যাদি সকলেই ছত্রাক জাতীয় জীব। তাহলে এখান থেকে যেগুলো আমরা জানি সেগুলো তো আমরা জানি। ইস্ট আমরা জানি, ইস্ট একটা ছত্রাক, ভালো কথা জানো, ঠিক আছে? মরিচা যে একটা ছত্রাক, এটা হয়তো তুমি জানতা না, এর জন্য একটু জেনে রাখবে। যেমন একটা কোশ্চেন আসছিল কিন্তু যে হচ্ছে অ্যাথলেট ফুটে কি রোগ হয়, এটা আসলে একটা দাউদ রোগ পায়ের মধ্যে হইলে অ্যাথলেট ফুটের ক্ষেত্রে হয়। তো এটাই আমরা জানতাম না বিধে এর জন্য ঝামেলা। এর জন্য মরিচা যে একটা ছত্রাক এটা জেনে রাখবা, স্মার্ট একটা ছত্রাক জানো না, মিলডিউ একটা ছত্রাক এটা যে কি জেনে রাখবা, মোল্ড তো আমরা জানি, মাশরুম আমরা জানি, এই যে টোডস্টোল এটাও একটু জেনে রাখবা, টোডস্টোলটা হচ্ছে। তাহলে এগুলো একটু জাস্ট হালকা করে দেখলাম, মরিচা, স্মার্ট, মিলডিউ আর টোডস্টোল, এগুলো কি ছত্রাকের মধ্যেই পড়ে। ছত্রাকের বৈশিষ্ট্য আমরা জানি, ওগুলো পড়বো না, জাস্ট একটু জিনিস 7 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আমরা জানি প্রধানত ছত্রাকে আছে কাইটিন নির্মিত, ঠিক আছে, সাথে এটা একটু দেখে রাখবো যে গ্লুকোন নির্মিত থাকে। অনেক প্রজাতিতে দেখো, এটা কিন্তু আমরা জানতামই না যে অনেক প্রজাতিতে সেলুলোজও থাকে, যেমন হচ্ছে কি ওমাইসিটিস, ঠিক আছে, ওমাইসিটিস সেলুলোজে থাকে। যদি কখনো বাড়তি আসে এর জন্য জাস্ট আমরা একটু দেখে রাখবো, এটা ক্লিয়ার? এটা তাহলে কি গ্লুকেন থাকে, এটা আমরা একটু জানলাম যে ছত্রাক কাইটিন নির্মিত, এটাই আসবে যদি কোশ্চেন আনকমন হয়, সেই ক্ষেত্রে এটা একটু আমরা দেখে রাখবো। ছত্রাকের দেহে বিভিন্ন ধরনের সঞ্চিত খাদ্য থাকে, ঠিক আছে? ছত্রাকের দেহে বিভিন্ন রকমের সুদে তেলবিন্দু, চর্বি, ভলিউটিন, এগুলো আমরা সবই পড়ছি, বাট এই যে ট্রিহালুজটা একটু দেখে রাখলাম, ট্রিহালুজ, ঠিক আছে? বাকি হচ্ছে এই যে অ্যালকোহল ও লিপিডও থাকে, ঠিক আছে? এগুলো একটু হালকা করে দেখে রাখলো, ট্রিহালুজ, অ্যালকোহল, লিপিড, এগুলো থাকে, এগুলো জাস্ট একটু দেখলাম। তাহলে এই দুইটা জিনিস এখান থেকে বললেই হয়ে যাবে, এর বেশি লাগবে না। ছত্রাকের বৈচিত্র্য, এই যেখান থেকে কোশ্চেন আসছে লাস্ট ইয়ার, এই যে মেডিকেল কোশ্চেন আসছে, ঠিক আছে? এই এই যে মুগুর ছত্রাক, এইখান থেকে মেডিকেল কোশ্চেন আসছে লাস্ট ইয়ারে। সো তোমার অনেক কোশ্চেন আসতেই পারে, তাই না বাচ্চা কাচ্চা? আসতে পারে। তাহলে এইটা আমরা কিভাবে দেখতে পারি, এই অংশটা আমরা একটু যদি পড়ার চেষ্টা করব। আমি বলছি জাস্ট আমার সাথে থাকো, যতটুকু আমার মনে থাকে এটা পড়ে এখন কোলাইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে থলি ছত্রাক বা এই দেখো অ্যাসকোমাইকট, আমরা জানি 5টা ভাগ দেখছিলাম, আমি পড়াইছিলাম বদমাইশ, ঠিক আছে, বদমাইশ। তাই বদমাইশ দ্বারা হচ্ছে কি শৈবালের ছত্রাকের ভাগগুলো পড়ে। তাহলে অ্যাসকোমাইকটা, ঠিক আছে, থলি ছত্রাক একটা অ্যাসকোমাইকটা ছত্রাকের সবচেয়ে বড় বিভাগ, যাতে কতগুলো আছে এটা দরকার নেই, পৃথিবীর সর্বত্র থলি ছত্রাক পাওয়া যায়, ঠিক আছে? এটা একটু দেখলাম যে সর্বত্র পাওয়া যেতে পারে, মূল বাতা কাণ্ডের মিথজীবী সম্পর্ক তৈরি করে থাকে, এটা মিথজীবী সম্পর্ক। তাহলে থলির মধ্যে আমরা সব রাখতে পারি, আর সর্বত্র পাওয়া যায়, ঠিক আছে? এটা কি মিথজীবীর মধ্যে মিথজীবী সম্পর্কটা থাকে। আচ্ছা, থলি ছত্রাক উদাহরণ পড়ার দরকার নাই, থলি ছত্রাক উল্লেখযোগ্য উদাহরণ দরকার নাই,
দরকার নেই, ঠিক আছে। তাহলে থলি ছত্রাক কোনটা, যেমন ইস্ট টিস মোরল ট্রাফল, এগুলো একটু দেখ, হ্যাঁ ইস্ট মোরল ট্রাফল এগুলো হচ্ছে কি থলি ছত্রাকের মধ্যে পড়ে। আবার আমার সাথে একটু বলি, থলি ছত্রাক যেটা অ্যাসকোমাইকটা থেকে আসছে, প্রথমটা থেকে আসছে, সেই থলির মধ্যে আমরা সবকিছু রাখতে পারি, তার মানে এটাকে মিথজীবী সম্পর্ক তৈরি করতে পারে, এটা সব জায়গায় পাওয়া যায় এটা, হ্যাঁ। আর আমরা পরিচিত যে ইস্ট টোফেল মোরেল এগুলো পড়ছি না আমরা, আবুল হাসান স্যারের বই পড়ছি, ওই জিনিসগুলোই হচ্ছে এটার মধ্যে থাকে, ঠিক আছে। দেখো কত সুন্দর উদাহরণগুলো, সবগুলোই পরিচিত, ক্যান্ডিডা ছত্রাক, পেনিসিলিয়াম, স্যাকারামাইস, অ্যাসপারজিলাস, তারপর তোমার পরিচিত যা আছে সব হচ্ছে থলি ছত্রাকের মধ্যে পড়ছে। আচ্ছা, এই যে মুগুর ছত্রাক, ঠিক আছে, মুগুর ছত্রাক যেটা ইম্পর্টেন্ট, যেটা আসছিল পরীক্ষায়, বেসিডিওমাইকোটা, এটা কি এরপরে কি বি হয়, এরপরে কি হয় বি হয়, তারপর থলির পরে হচ্ছে মুগুর, তাহলে মুগুর হচ্ছে বেসিডিওমাইকোটা, আবার মুগুর বেসিডিওমাই, আমি রিভিশন দিয়ে দিব, তোমার পড়ার কিছু নাই, তুমি জাস্ট আমার কথাটা শুনবা, তুমি জাস্ট, আচ্ছা তুমি জাস্ট হচ্ছে কি আমার কথাটা শুনবা, আর কিচ্ছু না। আমি আবার বলতেছি, এটা নিয়ে প্যারানি খাওয়া যাবে না, তুমি আমার কাছে 40 মিনিট থাকবা, 40 মিনিট আমার কাছে শুনবা, আমার সাথে আমি 2-3 বার করে একটা বলবো, যতটুকু মনে থাকে এটা তুমি পড়বা না, একটা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে, একটা কোশ্চেন আসলে 40 মিনিটে তুমি যদি পারো সেটা তোমার জন্য অনেক কিছু, জাস্ট এটা দেখার জন্য। আচ্ছা, বেসিডিওমাইকোটা, মুগুর বেসিডিওমাইকোটা, মুগুর বেসিডিওমাইকোটা, মুগুর ছত্রাক বা বেসিডিওমাইকোটা হচ্ছে অন্যতম একটা বৃহৎ বিভাগ, যেটা জেলি ছত্রাক বা মাশরুম বা এই যে পাফ পাফ বল বা স্টিং হর্ন ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে, হ্যাঁ একটু দেখে রাখো এটা, তাহলে কি জেলি সেলফ ছত্রাক বা মাশরুম, জেলি সেলফ ছত্রাক মাশরুম একটু দেখে রাখতে পারো, পাফ বল বা স্টিং হর্ন, মগুর স্টিং হর্ন ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এইটা একটু দেখবো, বর্ণনাকৃত ছত্রাকের 37% কি হচ্ছে মুগুর ছত্রাকের মধ্যে আসছে বা বেসিডিওমাইকোটাতেই বেশি থাকে, বেসিডিওতে বেশি থাকে, সেটা কত 37% থাকে, সেটা কত 37% থাকে। আচ্ছা আচ্ছা, এদের ক্ষেত্রে কি, পরের ক্ষেত্রে, আচ্ছা বিভাগের ছত্রাকের বিশেষত্ব এদের দেহ একটা মুগুর আকৃতির আনুবীক্ষণিক জননাঙ্গ বেসিডিয়াম থাকে, যেটা যৌন স্পোর সৃষ্টি করে। আমরা জানি যে বেসিডিয়ামটা এগারিকাসেও হচ্ছে যৌন স্পোর তৈরি করতো, স্পোর কিন্তু সবসময় অযৌন হয়, বাট এটা স্পোর যৌন। এখানে আসলে পড়া কিছু নেই, মুগুর আকৃতির দেখে এটার নাম হচ্ছে মুগুর আকৃতি। বাস্তব দেখবে এরা অত্যন্ত জীবনীয়, কারণ এরা মৃত উদ্ভিদের পচন ঘটায়। আচ্ছা, তাহলে এরা মৃত উদ্ভিদের পচন ঘটায়, মুগুর, মুগুর মানলে কি হবে, যে কোনো কিছুই হয়ে যায়, তাহলে মৃত উদ্ভিদ, মুগুর মৃত উদ্ভিদের পচন ঘটায়। আচ্ছা, উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে এগারিকাস, যেটাকে আমরা বললাম সেটা হচ্ছে মুগুরের মধ্যে পড়ছে, যেহেতু বেসিডিয়াম বললাম। আবার এগারিকাস ছাড়া বাকি যা চিনছিলাম আমি, ঠিক আছে, ক্যান্ডিডা, তারপর হচ্ছে পেনিসিলিন, মিনিসিলিন সব পড়ছে কই থলির মধ্যে, ঠিক আছে। আর এগারিকাসটাকে তুমি অ্যাটলিস্ট মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে কি মুগুরের ভিতরে পড়ছে, ক্লিয়ার এটা। তাহলে এখান থেকে কি পড়লাম, আবার মুগুরটা বেসিডিওমাইকোটাতে পড়ছে, বেসিডিওমাইকোটা শ্রেণীর ছত্রাকের আমরা পড়ছি, আমাদের বই ছিল, সেটা কি এগারিকাস, ঠিক আছে। তাহলে এগারিকাস রিলেটেড ব্যাপারগুলাই এখানে আসছে, এগারিকাসে যৌনচরণ ঘটে, এটাতেও যৌনচরণ ঘটে, এটা কি করে মুগুর মৃত উদ্ভিদের মৃত্যু ঘটায়, ঠিক আছে। কত পার্সেন্ট, বেসিডিওমাইকোটা সবচেয়ে বেশি, 37% এটা থাকে, ঠিক আছে, এইটুকু দেখে রাখবা। অসম্পূর্ণ ছত্রাক, অসম্পূর্ণ ছত্রাক তার মানে যেটা কি সম্পূর্ণ না, ঠিক আছে, যেটা মানে কি সম্পূর্ণ না, তাহলে ডিউটেরোমাইকোটা, ঠিক আছে, যার মধ্যে ডিউ আছে, ডিউ মানে কি ঋণ আছে, ঋণ মানে কি সে সম্পূর্ণ না, তার যদি সম্পূর্ণ থাকতো, কেউ কেউ ঋণ করে, ঋণ করে না, তাহলে অসম্পূর্ণ মানে সে ঋণই, ওই যে ডিউটেরোমাইকোটার মধ্যে পড়ছে সেটা, ঠিক আছে। আচ্ছা, সম্পর্কে বিজ্ঞানী অসম্পূর্ণ জ্ঞান আছে, জ্ঞান এখনো জানে না, এর জন্য এটাকে ডিউটেরোমাইকোটা বা অসম্পূর্ণ ছত্রাক বলা হয়ে থাকে। অযৌন জনন কনিডিয়া দ্বারা সম্পন্ন হয়, যৌন জনন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আচ্ছা, তাহলে যৌন, এটা কিন্তু সম্পর্কে কোনো কিছু জানা যায় নাই, ভালো কথা, অযৌন জননটা কনিডিয়া হয়। আচ্ছা, এদের প্রায় এত বছর দরকার, অনেকে গুরুত্ব অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে এবং অনেকের দাঁত রোগের জন্য দায়ী। আচ্ছা ওকে, অসম্পূর্ণ ছত্রাক উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে পেনিসিলিন, ঠিক আছে। তাহলে জাস্ট এই পেনিসিলিনটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, পেনিসিলিন উৎপাদন করে এটা, বা দাঁত রোগের জন্য দায়ী হয়। জাস্ট একটা জিনিস জানতে পারি আমরা, তাহলে দাঁত রোগের জন্য দায়ী কোন ছত্রাকগুলা, অসম্পূর্ণ ছত্রাক যেটা ডিউটেরোমাইকোটার মধ্যে আছে। জাস্ট এখান থেকে এইটুকু। আবার অসম্পূর্ণ কেন, তার কারণ এটার কোনো জ্ঞান নাই, ডিউ মানে ঋণ, তার মানে অসম্পূর্ণ কে, যার ঋণী, তাহলে ডিউটেরোমাইকোটার মধ্যে এটা পড়ছে। আর কি বলছে, এটা দাদ্রুগ হইতে পারে, এই যে দাদ্রুগ, দাদ্রুগ, ঠিক আছে, দাদ্রুগ। পেনিসিলিয়ামের একমাত্র অযৌন জনন কনিডি, এটা আলাদাভাবে পড়ার কিছু নেই, তুমি যখন পেনিসিলিয়াম পড়বা, ঠিক আছে, তখনই দেখবা যে পেনিসিলিয়াম হচ্ছে অযৌন জনন কোষ হচ্ছে কনিডি, ঠিক আছে, এটা তোমার ওই বইও আছে, সো একই জিনিস, সো এটার পড়ার কিছু নেই। জাইগোট ছত্রাক, কি ছত্রাক, জাইগোট ছত্রাক বা জাইগোমাইকোটা, যেটা বুঝাই যাচ্ছে জাইগোট জাইগোমাইকোটা থেকে আসছে, এটা তো নামের সাথে মিলে গেছে, এটা তার মিলানোর কিছু নেই, ঠিক আছে, একটা ছোট বিভাগ, এটা ছোট বিভাগ, এটা একটু জাস্ট জানবো। পদার্থিক ছত্রাক, এগুলোর অধিকাংশ স্থলজ প্রকৃতির, মাটি প্রাণীদেহে বাস করে। আচ্ছা, এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা যৌন জননের সময় এরা জাইগোস্পোর উৎপন্ন করে, এটা একটু দেখো, তাহলে যৌন জননে জাইগোট জাইগোস্পোর উৎপাদন করে থাকে, এটা একটু দেখো। বিভাগের সবচেয়ে পরিচিত ছত্রাক হলো ছাতলা বা মোল্ড, তাহলে মোল্ড কই পড়ছে,
মোল্ড পড়ছে হচ্ছে জাইগোস্পোরের মধ্যে, যেটা রুটি মুটি অন্য অন্য খাদ্যের উপর হয়ে থাকে। তাহলে গুরুত্বপূর্ণ কথা, জাইগোট ছত্রাক কই হয়? মোল্ডে, যেটা কি করে জাইগোস্পোর তৈরি করে, যেটা সবচেয়ে ছোট বিভাগ। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখান থেকে আমরা কি বললাম, ছত্রাকের ভাগ শেষ। আচ্ছা একটু দেখি আছে, এটা অনেক পর্যায়ে ছত্রাক গুরুত্বপূর্ণ শিল্প প্রক্রিয়া ব্যবহৃত হয়, আমরা জানি মোল্ড শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর উদাহরণ কি, যে মিউকর আর রাইজোপাস, এটা একটু হালকা করে দেখে রাখতে পারো যতটুকু মনে থাকে। আবার এটা যেহেতু মোল্ড, তাহলে মিউকর, মোল্ড কি মিউকর, আর হচ্ছে কি জাইগোট এটার মধ্যে পড়ছে। ক্লিয়ার কিনা এটুকু? এটুকু ক্লিয়ার কিনা? ব্রাদার সেশন ভাইয়া মাত্র বাসে আসলাম। আচ্ছা প্যারা নাই, এটা পড়তে হবে আবার তেমন না, কিন্তু আমি জাস্ট হচ্ছে কি বলতেছি, যে কোশ্চেন একটা আসে, ওই একটা কোশ্চেন জাস্ট আমার থেকে শুনে যতটুকু মনে থাকে এটার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর আসে ডিম্ব ছত্রাক। কি ছত্রাক? ডিম্ব ছত্রাক। ঠিক আছে, আচ্ছা অস্কমাইকটা, যে ওমাইকটা। ঠিক আছে, আচ্ছা ডিম্ব ছত্রাক বা ওমাইকটাদের অনেক সময় পানির মোল্ড বলা হয়। কি? পানির মোল্ড। ঠিক আছে, ডিম্ব পানির মোল্ড। ঠিক আছে, এদের প্রায়, আচ্ছা এত বড় দরকার নেই। তাহলে পানির মোল্ড কোনটা? ডিম্ব ছত্রাক হচ্ছে পানির মোল্ড বলা হয়। এদের বিশেষ বৈশিষ্ট্য, যৌন জন্মের সময় এরা স্ত্রী জনন করিতে বৃহৎ ডিম্বাকার ওগোনিয়া, দরকার নেই। অনেক প্রজাতি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, ধ্বংসাত্মক উদ্ভিদ রোগ সৃষ্টি করে এবং অনেক মাছের রোগ সৃষ্টি করে। একটু দেখো এটা কি মাছের রোগ সৃষ্টি করে কোনটা, সেটা হচ্ছে কি ডিম্ব ছত্রাক। বা দেখো মাছ ডিম পারে পানিতে, পানির মধ্যে ডিম পারে, একটু যদি মনে রাখে তাহলে মাছের রোগ, পনির, পানি মানে পনির। ঠিক আছে, মোল্ড আর হচ্ছে ডিম্ব, ডিম মাছ ডিম পারে করে এটা। ঠিক আছে, আচ্ছা অর্থনৈতিক গুরুত্ব, ডেফিনেটলি মাছ মোস ডিম পারতেছে, অর্থনৈতিক গুরুত্ব থাকবে। ডিম্ব ছত্রাকের উদাহরণ দরকার নাই, আচ্ছা একটা পড়তে হবে, স্যাপ্রোলগ্নিয়া। ঠিক আছে, স্যামন মাছের রোগ সৃষ্টি করে স্যাপ্রোলগ্নিয়া, তাহলে তেমনি বোঝা যাচ্ছে যে এটার মধ্যে পড়ছে। তাহলে কিন্তু ব্যাপারটা এটা। আবার কি বলছি, মাছ পানির মধ্যে ডিম পারে, তাহলে এটা অর্থনৈতিক একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে কি ওই যে মাছের রোগ সৃষ্টিতে এটা ভূমিকা পালন করে, যেমন স্যাপ্রোলগ্নিয়া আমরা ওখানে পড়ছিলাম। তাহলে মোটামুটি কিন্তু ক্লিয়ার, মোটামুটি কি ক্লিয়ার, এইটুকু একটু দেখে রাখলাম। ছত্রাকের গঠন, ছত্রাকের গঠন এটা আমরা ওখানে পড়ছি, ওখানের সাথে সম্পূর্ণ মোটামুটি মিল আছে। ঠিক আছে, ওই হাইফা টাইফা থাকে, প্রস্থপ্রাচীর বিহীন মাইক্রোরাইজাল ছত্রাক সবকিছু আছে। এই যে ডোম কাকে বলে, ঠিক আছে, অগ্রস্থ অংশকে ডোম বলে, এগুলো সব মোটামুটি মিলে, সব কি মোটামুটি মিলে। ঠিক আছে, আর খনিজ লবণ শোষণ করে, এটা হুবহু মিলা যায়। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে পড়াইলাম না আমি। আচ্ছা এই যে এটা একটা ব্যতিক্রম, কিন্তু ওমাইকটা কোষপ্রাচীরের সেলুলোজ কি, এই যে স্যাপ্রোলগ্নিয়াতে কোষপ্রাচীর কি থাকে, সেলুলোজ নির্মিত হবে। হ্যাঁ, এটা একটু দেখে রেখো। আচ্ছা লোমোজোম তো জানি, পকেটের মতো যে গঠন হয়, যেটা আমরা অনেক বসতে, একবার রিভিশন হয়ে যায়, ওই চ্যাপ্টার রিভিশন হয়ে যায়, তাহলে পুরোটাই দেখাই যায়। পকেটের মতো যে গঠন হয় সেটাকে আমরা কি বলি, লোমোজোম বলি। কি বলি এটাকে? লোমোজোম বলি। হ্যাঁ, আচ্ছা একটু দেখে রেখো এটা। ছত্রাকের জনন, জনন পড়ার কিছু নাই, জনন আমাদের ওইটার সাথে এটার সাথে মিলেই। সো আচ্ছা একটু যদি আমরা দেখি অঙ্গজ জনন গুলা। ঠিক আছে, হোলোকার্পিক ইউকার্পিক মনে আছে না, যখন পুরো অংশটা জনন অঙ্গ হিসাবে কাজ করে তাকে হোলোকার্পিক বলা হয়, যখন একটা নির্দিষ্ট অংশ জননাঙ্গ হিসাবে কাজ করে তাকে ইউকার্পিক বলা হয়। হ্যাঁ, এগুলো আমরা ওখানেই পড়ছি। অঙ্গজ জনন তিন ধরনের, খণ্ডকায়ন তোমার ওখানে আছে, দ্বিভাজন বাইনারি ফিশন তোমার ওখানে আছে। এই যে এটাকে কি বলছে, বার্ডিং বা কুড়ি সৃষ্টি, ওটাকে বলছে কুরকুদগম। ঠিক আছে, কুড়ি সৃষ্টিকে কি বলছে, কুরকুদগম, একই কথা। অজন জনন পড়ার দরকার নেই, যৌন এটা আমরা ওখানে আছে, কনিডিয়া, অয়েডিওস্পোর সব ছিল ওখানে। তাইলে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, গ্যামাইডোস্পোর এগুলো পড়ার কিছু নেই, অস্কোস্পোর, বেসিডিওস্পোর পড়ার কিছু নেই, এগুলো সেম জিনিস। যৌন জনন পড়ার দরকার নাই, প্লাজমাগামী, কেরিওগামী সব সেম। আচ্ছা এটা একটু দেখি, এই লাইনটা আমরা একটু দেখি। ঠিক আছে, মিওসিস যৌন জননের এটা তৃতীয় দশা, যৌন জননের কত দশা, তৃতীয় দশা। কেরিওগামীর সঙ্গে বা কিছু কিছু বিলম্বিত ঘটতে পারে। ঠিক আছে, মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যা ডিপ্লয়েড হতে পুনরায়, এটাও কমন ছিল, বাট দশা তৃতীয় দশা। দশা কোনটা? তৃতীয় দশা, এইটুকু একটু মাথায় রাখবা। দশা কি তৃতীয় দশা, এটা ছত্রাকের গুরুত্ব এইটা আমরা পড়বো। ঠিক আছে, ছত্রাকের গুরুত্বটা আমরা একটু এখানে টুকটাক যতটুকু দেখা যায় একটু দেখে নিব। উপকারিতা, প্রথম হচ্ছে ছত্রাক বিয়োজক হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? বিয়োজক হিসাবে কাজ করে। সো এটা আমরা একটু দেখে রাখবো যে হ্যাঁ, ব্যাকটেরিয়ার মতো ছত্রাক কি হিসাবে কাজ করে, বিয়োজক হিসাবে কাজ করে। এই জন্য এদেরকে কি বলা হয়, স্যাপ্রোট্রফ বলা হয়, স্যাপ্রোট্রফ বলা হয়। হ্যাঁ, ছত্রাক বিয়োজক রূপে কাজ করে, এদেরকে কি বলা হয়, স্যাপ্রোট্রফ বলা হয়। কি বলা হয়, স্যাপ্রোট্রফ বলা হয় থাকে। উদ্ভিদের পুষ্টি অতটা ইম্পর্টেন্ট না খাদ্য হিসাবে, এটা আমরা পড়ছি, আমাদের একদম আবুল হাসান স্যারের সাথে মিলে যায়। ওখানে মাশরুম ছিল, যেমন এগারিকাস, তার মোরল ছিল, তারপর ট্রাফল ছিল, ছিল না এগারিকাস, এই যে ক্যাম্পিস্ট্রিস একই কথা, বিসফোরাস সব একই কথা। হ্যাঁ, এগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত। ওষুধ উৎপাদন সেম টু সেম আমাদের সাথে একদম হুবহু মিলে, যে পেনিসিলিয়াম নোটাটাম ছিল,
আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করছে, হ্যাঁ, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। পেনিসিলিন ক্রাইসোজেনাম ছত্রাক, যেটা বাণিজ্যিকভাবে এটা প্রথম আবিষ্কৃত হয়েছে, এটা ফার্স্ট আবিষ্কৃত হয়েছে, আর এটা বাণিজ্যিকভাবে প্রথম আবিষ্কৃত হয়েছে, সেটা কিন্তু পেনিসিলিন ক্রাইসোজেনাম। তাহলে পেনিসিলিন হচ্ছে গ্রেসিওফুলভাম থেকে গ্রাইসিওফুলভিন নামক ওষুধ তৈরি করে, যা ছত্রাক ঘটিত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কি পেনিসিলিন এই যে গ্রেসিওফুলভাম থেকে গ্রেসিওফুলভাম। আচ্ছা, ক্লিবেসিস পারপুরা, এটা তো আমি জানি কি করে অঙ্গ ট্রান্সপোর্টের ক্ষেত্রে, রক্তপাত বন্ধের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এটা তোমার বইও ছিল, যেটাই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্লিবেসিস পারপুরা কি হয়, ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ করা হয়। বাইরে টোনিকা ক্যালাডিয়াম হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তোমার বইয়ের পর একটু রিভিশন দিয়ে দিচ্ছি, উচ্চতর গবেষণায়, এটা তোমার বইয়ে একদম হুবহু আছে, সো এটা তুমি তোমার বইয়ে যেহেতু বললাম না। আচ্ছা, মিউকর নামক ছত্রাক শ্বেতসার চিনি প্রস্তুত করতে, মিউকর যে মোল্ড জাতীয়, তাহলে চিনি প্রস্তুত করতে তো ব্যবহৃত হবেই নর্মাল। আর ইস্ট তো যে কোনো জায়গায় ব্যবহৃত হয়, ইস্ট কি যে কোনো জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। এটা আমরা একটু পড়ি, হ্যাঁ, এটা একটু পড়ে দেখি। আলুর প্রারম্ভিক দশা, আলুর বিলম্বিত দশা, এটা আর্লি ব্লাইট বলা হয়, হ্যাঁ। তাই যে অল্টারনেরি, আর্লি অল্টারনেরিসোলানি, প্রারম্ভিকের ইংলিশ হচ্ছে কি আলুর বিলম্বিত দশা। আরেকটা কি বলছিলাম, আলুর ওই প্রাথমিক দশা যেটা আর্লি ব্লাইট বলা, এটা লেট ব্লাইট বলি না আমরা ইংলিশে, এটাকে আর্লি ব্লাইট বলা, অল্টারনেরিসোলানি। আর এটা তো আমরা জানি ফাইটোপথরা ইনফেস্টেন্সা, ধানের ব্লাস্ট রোগ, ঠিক আছে। এই যে কি পাইরিকুলারিয়া অরাইজা, ধান আছে মানে অরাইজা থাকবে, ঠিক আছে। ব্লাস্ট মানে আমরা কি মনে রাখবো, যে পাইরিকুলারিয়া, ঠিক আছে। আচ্ছা, ধানের পাতার বাদামি দাগ রোগ, ঠিক আছে, হেলমন্থোস্পোরাম অরাইজা, হেলমন্থোস্পোরাম অরাইজা হচ্ছে কি বাদামি রোগ সৃষ্টি করে। আখের লাল পাতা রোগ কোনটা, আখের লাল পাতা রোগ, আখ বলছে, হ্যাঁ আখ, তাহলে কি কোলেটোরিকাম ফেলকাটাম নাম, কোলেটোরিকাম ফেলকাটাম, তাহলে কি আখের লাল পাতা রোগ, ঠিক আছে, লাল পাতা রোগ। চায়ের ব্লিস্টার ব্লাইট রোগ, চায়ের ব্লিস্টার ব্লাইট রোগ হচ্ছে কি এক্সো মানে বাইরে, চা সবসময় বাইরে থেকে কিনে খাইতে হয় না, বা ঘরে তো কম খাই, তাহলে চা আসলে এক্সো তুমি বাইরে যাবা, বাইরে যে কিনে এক্সো বেসিডিয়াম, ঠিক আছে, ব্যাকজান্স, ঠিক আছে, সব বাইরে যাবা তুমি। গমের কালো মরিচা রোগ, ঠিক আছে। আচ্ছা, গম, এই যে গমে ট্রিটিকি আছে, ট্রিটিকি দিয়ে কিন্তু তুমি আনসার করতে পারো, পুসিনিয়া গ্রামিনিস ট্রিটিকি, একটু দেখে রাখবা। গমের পাউডারি মিলডিউ রোগ, ঠিক আছে। এত ইম্পর্টেন্ট না এগুলা, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমরা বলি প্রথম গুলাই, আর্লি ব্লাইট তুমি জানোই, লেট ব্লাইটটা বেশি ইম্পর্টেন্ট, বাদামি রোগটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধানের ব্লাস্ট রোগটা একটু দেখে রাখলা, বাকিগুলো একবার রিডিং দিয়ে রাখবা, হ্যাঁ। গমের কালো রোগটা এটা একটু দেখবা, এটা একটু দেখবা। গমের পাউডারি মিলডিউ রোগ, ঠিক আছে, তাহলে কি গ্রামিনি ট্রিটিকি তো মিলেই গেছে এইটুকু, জাস্ট হচ্ছে থাকলে হচ্ছে গমের কালো, ঠিক আছে, কালো হইলে আর পাউডারি হইলে। আচ্ছা দেখো, থাকলে পাউডার হবে না, ঠিক আছে, জাস্ট মিলাই দিচ্ছি, থাকলে পাউডার হবে না, তাহলে পাউডার ছাড়া তো কালোই আছে, ঠিক আছে। আবার যদি থাকে তাহলে পাউডার হবে না, ছাড়া বাকি যেটা মিললে থাকবে ওইটাই হচ্ছে ওইটার অ্যান্সার। আচ্ছা, ওকে, পরে ছত্রাকের নাম, কোনটাই কি আক্রান্ত কোনটাই কি আক্রান্ত করে একটু দেখতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখো। অ্যাসপারজিলাস নিজেই ফুসফুসে আক্রান্ত করে। ব্লাস্টোমাইকোসিস ডারমাটিস, এটাও ফুসফুসে আক্রান্ত করে। তাহলে দেখো এবি কি করে, ফুসফুসে আক্রান্ত করে, এবি কি করে, ফুসফুসে আক্রান্ত করে, আর কেউ নাই। আচ্ছা, অটোমাইকোসিস অ্যাসপারজিলাস নিগার, ঠিক আছে। তাহলে অটোমাইকোসিস কোনটা, নিগার। আচ্ছা, অ্যাসপারজিলাস নিগারটা হচ্ছে কানে প্রবলেম করে। নিউরাইটিস হচ্ছে কোনটা, বুঝাই যাচ্ছে নিউরন নিয়ে কথা বলছে, তার মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যে কাজ করবে কেনা মিউকর, বা মাথা মস্তিষ্ক প্রান্তীয় স্নায়ুতন্ত্র, দেখে রাখবে। আচ্ছা, ট্রাইকোফাইটন রুব্রাম, এটা তো আমাদের হচ্ছে ট্রাইকোফাইটন পারপুরাম, ট্রাইকোফাইটন রুব্রাম দাঁত রোগ সৃষ্টি করে, নখে রোগ সৃষ্টি করে। ক্যান্ডিডা অ্যালবিকান্স, ঠিক আছে, মুখ গলা জনি সব জায়গায় কাজ করে, এটা দেখে রাখবে। অ্যালার্জি, অ্যাসপারজিলাস অ্যালার্জি করে অনাক্রমতন্ত্র, মানে কি প্রতিরক্ষাতে কাজ করে, একটু দেখো এটা। ডার্মাটোমাইকোসিস, সেটা হচ্ছে ত্বকের রোগ সৃষ্টি করে। ডার্মিস মানে ত্বক, ডার্মিস মানে কি ত্বক, তাহলে সেটা কি ত্বকের রোগ সৃষ্টি করে। সো এইগুলো একটু তুমি দেখে রাখবা, এটা একটু দেখে রাখবা, তাও লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ, এত বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে রাখবা। মাছের রোগ তো এই যে সেপ্রোলেগনি আমরা পড়লামই, সেপ্রোলেগনি মাছের রোগ সৃষ্টি করে, এটা তুমি জানো, এটা একটু হালকা করে দেখে রাখো। আচ্ছা, অ্যাগারিকাস, হ্যাঁ, অ্যাগারিকাসের প্রথম বেসিকটুকু নর্মাল সব জায়গায় একই, এখানে পড়ার কিছু নাই। পরে যেখান থেকে কোশ্চেনটা আসছে ওইটা যদি আমরা দেখি, ঠিক আছে, এইটাও হচ্ছে মোটামুটি সব একই কথা, এনে আলাদা কিছু নাই। এই পেজটা থেকে এই ইয়ারে কোশ্চেন আসছে, যেমন এই যে এটা শর্করা কত পার্সেন্ট থাকে, 4 থেকে 5 ছিল, তাই তো, এইখান থেকে কোশ্চেনটা আসছে খাদ্য হিসাবে।
এইখান থেকে কোশ্চেনটা আসছে। তাহলে দেখো এগারিকাস ক্যাম্প্রিস এটা আমরা জানি, জাস্ট এইটুকু একটু করে নিব আমরা। এগারিকাস ক্যাম্প্রিস এবং এগারিকাস বিসফোরাস, ঠিক আছে, এই দুইটা মাশরুম খাদ্য হিসাবে পরিচিত, জাস্ট আমরা এইটুকু জানলাম। এখন এই যে বলছে প্রতি 100 গ্রাম মাশরুমের পুষ্টিমান কত, এটাই আসছিল পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু পড়তে পারি, একটু হালকা করে পড়ে রাখতে পারি যতটুকু, যেহেতু ছক থেকে কোশ্চেন আসছিল যদি চলে আসে। আচ্ছা শর্করা তো আমরা জানি, এটা সবাই, যেহেতু মেডিকেলে তুমি ভুল করছো এরপরে তো শিখে ফেলানো উচিত, তাই না? 4 হয়। শর্করা কত হয়? 4 হয়। চর্বি, চর্বি আর আমিষ, ঠিক আছে। আচ্ছা চর্বি কতটুকু হবে, ঠিক আছে। তাহলে চর্বি, চর্বি নরমালি মাশরুম একটা আদর্শ খাবার। মাশরুম কি খাবার? আদর্শ খাবার, ভালো খাবার। চর্বি খাওয়া কি ভালো? চর্বি খাওয়া ভালো না। তাহলে চর্বি ভালোতে বেশি থাকবে না কম থাকবে? ডেফিনেটলি কম থাকবে। চর্বি একবারে কম থাকে, কত? 0.1 গ্রাম। চর্বি খাওয়া ভালো না, মাশরুম আদর্শ খাবার, বিশেষ করে ডায়াবেটিস রোগীর আদর্শ খাবার। সো বুঝাই যাচ্ছে চর্বি কম থাকবে, 0.1 গ্রাম থাকে। আমিষ, প্রোটিন আমাদের দরকার হয়, ঠিক আছে। প্রোটিন কত? প্রোটিন কত হয়? আমিষ বা প্রোটিন, প্রোটিন কত হয়? 2.5 হয়। আমিষ কত? আবার এই যে দেখো আরো মিলাই নি, আমিষ, আমিষ 2.5, আমিষ কি 2.5, আমিষ কি হয় 2.5, আমিষ 2.5, আমিষ 2.5, আমিষ 2.5। চর্বি কম থাকবে 0.1, আর তুমি তো এটা জানোই শর্করা। তাহলে শেষ। বাকিগুলা ভিটামিন 1 2 3, ভিটামিন 1 2 3, ঠিক আছে। এর জন্য একের মান একই, একের মান একই। 2 এর মান কত? 2 এর মান হচ্ছে 5। তারপরে কি নিয়ার B3, এটার মান হচ্ছে 3, ঠিক আছে। জাস্ট তাহলে একের মান 1, বিজোর গুলা ঠিক মিলেই গেছে, তাই না? দেখো 5-এর মানে 5 আছে, 0.5 আছে, 1.5, ঠিক আছে। একটু যদি কষ্ট করে মিলাই পড়ো তাহলে রিবোফ্লেভিন যেটা আছে বি টু যেটা আছে, রিবোফ্লেভিন হচ্ছে কত? সেটা হচ্ছে 0.5 হয়। বাকিগুলো দেখো মোটামুটি কিন্তু মিলে। নিয়াসিন 3 আছে, 3, 1 আছে, 1। পেন্টাথেলিক অ্যাসিড, পেন্টা মানে তো 5, তাহলে কত? 0.5, 5 এর পরে মানে 1.5 হয়। একটু দেখে রে, ভিটামিন সি সামান্য, ভিটামিন কি থাকে? সামান্য পরিমাণ থাকে। খনিজ পয়রা কুলাইতে পারবে না, বাদ দাও, খনিজ পদার্থ বাদ দাও, ঠিক আছে, খনিজ বাদ দাও, খনিজ বাদ দাও, পয়রা কুলাইতে পারবো না এত, ঠিক আছে, এত দরকার নেই। যেহেতু ওই উপরের টুকু আসছিল এর জন্য উপরের টুকটা একটু দেখাই দিলাম। এখন বলে এইবার যদি চলে আসে খনিজ, তো আসতে পারে, আসলে তো কিছু করার নাই। আমি একবার বইলা যাই যা, আচ্ছা আমি একবার বইলা যাই। আচ্ছা খনিজ বইলা যাই একটু। তাহলে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20 জানি না আমরা, ক্যালসিয়াম 20, ঠিক আছে। তাহলে 20-এর কাছাকাছি হচ্ছে 18, আমরা ধরে রাখলাম হচ্ছে কি 18। ফসফরাস, ফসফরাস, ফসফরাস 120, ফসফরাস 120, ফসফরাস কেমন মিলানো যায়? 120, একটু মনে রেখো, ফসফরাস 120, আমার কথাই যে যতটুকু মনে থাকে। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বেশি থাকে, একটু বলি। তাহলে পটাশিয়াম সবচেয়ে বেশি, কত? এত হয়ে থাকে। সোডিয়াম, সোডিয়াম 6, সো 6, সো 6, উচ্চারণ মিলছে কিন্তু 6, সোডিয়াম হতো 6 হয়। জিঙ্ক 1.1 হয়, জিঙ্ক সবচেয়ে কম হয়। আচ্ছা তাহলে সবচেয়ে বেশি হয় পটাশিয়াম, জিঙ্ক হচ্ছে সবচেয়ে কম 1.1, ঠিক আছে। আর ক্যালসিয়াম তো বললাম 20-এর কাছাকাছি, ফসফরাস 120, একটু কষ্ট করে মনে রেখো, ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে বললাম না 1, থায়ামিন 1 আছে তার মানে 0.1, নিয়াসিন 3 আছে তার মানে কত? পয়েন্ট হচ্ছে 3 থাকবে আর কি, 3 পয়েন্ট সামথিং। পেন্টাথেলিক অ্যাসিড 5 থাকবে, 1.5। রিবোফ্লেভিন হচ্ছে কত? 0.5। আবার আমিষ 2.5, আমিষ 2.5। চর্বি দে, চর্বি কম থাকা ভালো, 0.1। শর্করা তো আমরা জানি, ভিটামিন তো এই পড়লামই, ভিটামিন সি খুবই সামান্য পরিমাণ থাকে, ঠিক আছে। ক্লিয়ার এটুকু? আমার সাথে একটু বলে ফেলো, তাইলেই দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আমার সাথে একটু বললেই ক্লিয়ার হয়ে যাবে। আবার পটাশিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, সবচেয়ে বেশি থাকে 400-র উপরে। জিঙ্ক সবচেয়ে কম থাকে 1.1। ক্যালসিয়াম 20-18-র কাছাকাছি হবে। ফসফরাস 120, ক্লিয়ার? আচ্ছা ওকে। কিন্তু চর্বি সবচেয়ে কম থাকে 0.1, ঠিক আছে। 2.5 আমিষ, আর ওটা তো 4, শর্করা তো 4। বাকি কি থাকলো? ভিটামিন, রিবোফ্লেভিন, ঠিক আছে। প্রথম ভিটামিন 1, তাহলে ওটা 0.1। ভিটামিন 2 ওটা হচ্ছে 5, 0.5। আচ্ছা ভালো কথা, এই যে ভিটামিন 2 দেখ, এটাও মিলাই দিই, 1.2, 1.2 মানেই তো 0.5। আচ্ছা আর নিয়াসিন 3, তাহলে 3 সামথিং। পেন্টাথেলিক অ্যাসিড 1.5, ঠিক আছে। আর এই তো শেষ। বৈদেশিক মুদ্রাই করে, এগুলা করা যায়, এগুলা করা যায়, এগুলা বিনা ছত্রাক গঠিত রোগ। আচ্ছা রোগ তুমি জানো, রোগ এখান থেকে আর পড়ার কিছু নাই, রোগ আলাদাভাবে পড়ার কিছু নাই। এটুকু দেখে রাখতে পারো যে লাইনগুলো দাগানো আছে, পানির অভাব কিংবা 24°C অধিক তাপমাত্রায়, ঠিক আছে, ফাইটোপ্যাথোজেন্স কোনো স্পোরাঞ্জিয়া গঠিত হয় না। 24-এর বেশি গঠিত হয় না। স্পোরাঞ্জিয়াগুলো জার্ম নালী সৃষ্টির মাধ্যমে অঙ্কুরিত হয়। একটু দেখে রেখো। ক্ষতির ধরন মরণ, বেগুনি কালচে বর্ণ, এগুলো দরকার নেই এত। এই যে এইটা আমরা একটু দেখবো, দাদরোগটা দেখবো আমরা। দাদরোগ কই থেকে আছে? এই যে দাদরোগ বা রিংওয়ার্ম, ঠিক আছে। এটা তোমার বই আছে সবই। তাহলে ওইটুকু যেইটুকু নাই আমরা এইটুকু বলি। এই যে দেখো এর আগের বছরের কোশ্চেন, এর আগের বছরের কোশ্চেন, ঠিক আছে, এর আগের বছরের কোশ্চেন। তাহলে চলো একটু এখান থেকেই দেখি দাদের কারণ,
ঠিক আছে, তাদের কারণ। যেসব ছত্রাকের মানুষের ত্বকে দাঁতের সংক্রমণ ঘটে সেগুলো হচ্ছে ট্রাইকোফাইটন। ট্রাইকোফাইটন রূপগ্রাম পড়ছি আমরা, দাঁতরোগ, ট্রাইকোফাইটন রূপগ্রাম, ট্রাইকোফাইটন দিয়ে বিভিন্ন গুলো আছে ওইটা। আরেকটা কি বলছে, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এপিডার্মোফাইটন, আরেকটা হচ্ছে মাইক্রোস্পোরাম। ভাইয়া ফিজিক্স ক্লাসটা আসলে নিতে চাইছিলাম, আমাদের হচ্ছে যে হচ্ছে টিচার, ও হচ্ছে একটু ঝামেলা করে গেছে, হ্যাঁ, ওর হচ্ছে হুট করে হচ্ছে একটু ঝামেলা করে যাওয়ার কারণে 2 দিন যাবতীয় আসতে টাইম দিয়েও বলছে যে জোর করে মানে আসতে পারতেছে না, এর কারণে নিতে পারলাম না আর কি। ঠিক আছে, আমি পারলে তোর চিন্তা করা লাগতো না, আমি পারলে আমি সারাদিনই ক্লাস নিতাম। আর ফিজিক্স পারি না ব্যাপারটা এমন না, বাট আসছে না সুন্দর করে ব্যাখ্যা দেওয়া, সব কিছু মিলে একটু ঝামেলা হয়ে যাবে। একটা ব্যাপার শেষ করে দেন প্লিজ। আচ্ছা, এপিডার্মোফাইটন মাইক্রোস্পোরাম, ঠিক আছে, এটা দেখো, এটা শেষ করো। শরীরের যে কোনো অঙ্গের ত্বকে দাঁত হতে পারে, ঠিক আছে, অঙ্গের অবস্থানের নাম, যেমন অ্যাথলেট ফুটস, এটাই আসছিল যে অ্যাথলেট ফুটস কি দ্বারা হয়ে থাকে, ঠিক আছে, অ্যাথলেট ফুটস কি দ্বারা হয়ে থাকে বলো, তাহলে কি দ্বারা হয় বলো, ছত্রাক দ্বারা হয়ে যায়, হাতের তালুর বাজ বিভিন্ন জায়গায়, পায়ের মায়ের ক্ষেত্রে এগুলো হয়ে বেশি দেখা যায়, ঠিক আছে। এই যে কোশ্চেন, ছত্রাক ও ব্যাকটেরিয়া মিলিতভাবে, এই যেটাই আসছিল তোমার মেডিকেল কোশ্চেন, মিলিত সংক্রমণের ফলে ত্বক শুষ্ক লালচেও কখনো হয়, এরা খুশপাচ্চার মতো চুলকায়, মাঝে মাঝে ত্বকে ফুসকুড়িও দেখা দেয়। তাহলে যে ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা অ্যাথলেট ফুটে রোগ হয়ে থাকে, এটাই তোমার মেডিকেল কোশ্চেন ছিল। তাহলে কুচকির দাঁত, টিনিয়া ক্রুরিস, তরুণ বয়সে যারা আছে খেলাধুলা করে তাদের হয় কিন্তু, হ্যাঁ, খেলাধুলা করে তাদের এ রোগ হয়ে থাকে, ঠিক আছে। একে জ্যাক ইটস বলে, এই যে এটা দিয়ে দিল এইবার, পারলা না, জ্যাক ইটস কি দ্বারা হয় বলো তো? আচ্ছা, কুচকির দাঁত রোগ, ঠিক আছে, যেটা হচ্ছে দাঁত রোগ, কুচকিতে চুলকায়, লাল ফুসকুড়ি দেখা যায়, পুরুষ চর্মরোগ বেশি হয়। আচ্ছা, যেসব পুরুষ খুব ঘামে, আচ্ছা, যারা বেশি ঘামে তাদের ক্ষেত্রে এই চর্মরোগ বেশি হয়, কুচকির দাঁত রোগ। অনেক সময় এরা অ্যাথলেট ফুটও হতে পারে, হতে দেখা যায়, এই কুচকি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, অ্যাথলেট ফুটও হইতে দেখা যায়, হ্যাঁ, অ্যাথলেট ফুটও হইতে দেখা যায়। আচ্ছা, ওকে, পরেরটা, শরীরে দাঁত রোগ, টিনিয়া কর্পোরিস, ঠিক আছে। শরীরে যে অংশগুলো সাধারণত অনাবৃত থাকে, যেটা আবৃত থাকে না, অনাবৃত থাকে, যেমন পেট, পিঠ, হাত, পা ইত্যাদি, এই অংশগুলোতে আক্রমণ হইতে পারে, ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি শরীরে দাঁত রোগ। সাধারণত গৃহপালিত পশু থেকে রোগ ছড়ায়, গৃহপালিত পশু থেকে রোগ ছড়ায়। আচ্ছা, মাথার ত্বকে দাঁত রোগ, টিনিয়া ক্যাপিটিস, ক্যাপ পরো না মাথায়, এর জন্য ক্যাপিটিস। সাধারণত অল্প বয়সীদের ছেলে মেয়েদের ক্ষেত্রে সংক্রমণ বেশি হয়, তোমার আমার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, চুল পড়ে যায়, চান্দি চলে যাব, আক্রান্ত স্থানে প্রদাহ সৃষ্টি হয়, প্রাথমিক দিকে কোনো লক্ষণ বোঝা যায় না এবং সংক্রমণ থেকে অন্যজন ছড়িয়ে যেতে পারে। তাই জাস্ট একটু জানা রাখলাম যে মাথার ত্বকে দাঁত রোগ হয়, যেটা বাচ্চাদের হয়, সেটা কি এক পাশ থেকে আরেক পাশ থেকে ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, এগুলো আমরা জানি যে টার্বিনাফাইন বা মেট্রোনিডাজল ইউজ করা যেতে পারে, এটা ওই বই ছিল, এতটা ইম্পর্টেন্ট না। শৈবাল ছত্রাকের পার্থক্য, ঠিক আছে, জাস্ট পার্থক্য তোমরা জানো, তারপরে একবার বইলা যায়। শৈবাল হচ্ছে কি অধিকাংশই জলজ, ওইটা হচ্ছে কি স্থলজ। আচ্ছা, দেহকোষে রঞ্জক পদার্থ থাকায় দেহ রঙিন হয়, শৈবাল কি হয়, রঙিন হয়, ক্লোরোফিল থাকে, সবুজ বর্ণের হয়। আচ্ছা, কোনো রঞ্জক পদার্থ না থাকে, এটা বর্ণহীন হয়ে থাকে। স্বভোজী, সালোক সংশ্লেষণ করতে পারে, ওটা পরভোজী। আলো লাগবে, যেহেতু সালোক সংশ্লেষণ করে তার মানে আলো লাগবে। সঞ্চিত খাদ্য, স্টার্চ বা হচ্ছে শ্বেতসার সঞ্চিত খাদ্য, মেইনলি তৈলবিন্দু বা গ্লাইকোজেন। কুশপাচি, সেলুলোজ নির্মিত, একদম হু দিয়ে দিছে। আর সাধারণত জীবদেহে রোগ সৃষ্টি করতে খুবই গুরুত্বপূর্ণ কথা, পারে না, আর এরা জীবদেহে রোগ সৃষ্টি করে, জীবদেহে রোগ সৃষ্টি করে। তাহলে এই ছিল হচ্ছে ছত্রাক পাটটা, ঠিক আছে। যতটুকু বাইরের বেশি জিনিস ছিল সেটা মোটামুটি একটু তোমাদেরকে দেখাই দিলাম। তো আশা করি এর মধ্যে থেকে আসলে যেন তুমি পারো, যদি আসে আর কি, ঠিক আছে, নাও আসতে পারে, আসতেই পারে, বাট তেমন না। বাট এই রাইটারের বই থেকে বারবার তুমি দেখছো 2টা কোশ্চেন, 2বারই এখান থেকে কোশ্চেন আসছে। সো যদি কোশ্চেন করে বা কমিটি যেহেতু সেম থাকে, আসতেও পারে, সো এর জন্য এটা দেখে দেবো। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে, পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। অবশ্যই যেইটুকু আমি অ্যাটলিস্ট বলছি এইটুকু একটু দেখে যাবে, হ্যাঁ, ক্লিয়ার? আরো কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কিছু জানার আছে? ওকে, ঠিক আছে, তাহলে ভালোভাবে পরীক্ষা দাও। আচ্ছা, তোমাদের হচ্ছে রাতের বেলা তোমার তানভীর ভাইয়া ক্লাস নেবে, তানভীর ক্লাস নেবে, ঠিক আছে। আচ্ছা, রাতে হয়তো বা 8টা থেকেই, রাত কয়টা, 8টা থেকে হচ্ছে 8টা, ঠিক আছে।
তানভীর নিবে, ডক্টর তানভীর কি কি নিবে আমি বলতেছি একটু। আচ্ছা, একটা হচ্ছে আজকের দিনের কি জানি বলে, কি কি করণীয়, এক্সাম হলের করণীয় বা একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবে, আর গাইডলাইন যেটাকে বলি আমরা, গাইডলাইন প্লাস হচ্ছে সেকেন্ড পার্টের যে হচ্ছে পার্থক্যগুলো আছে সেগুলো। তাহলে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, পার্থক্য, ঠিক আছে, পার্থক্য, পার্থক্য প্লাস হচ্ছে কি গাইডলাইন। ঠিক আছে, এক্সাম হলে কিভাবে কি করবা, কিভাবে কি করবা, আগের রাতে করণীয় কি, যে এ টু জেড সেগুলা টুকটাক বলবে। আর হচ্ছে পার্থক্যগুলা, সেকেন্ড পার্টের পার্থক্যগুলা শেষ করে দিবেন ইনশাল্লাহ। ফিজিক্সের যে কোনো একটা পেপার শেষ করে দেন। আচ্ছা, এখন আমি শুধু দেখে দেখে আনসার বললেছেন, তোমার কি চাস আমি আনসার বলবো আইসা? আমার কি মনে আছে কিছু? তাইলে এরকম করতে হবে। দেখ আমি বললাম যে একের ক বা একের হচ্ছে অমুক, এটা বলতে হবে, খালি আনসারটা বলে যেতে পারবো, আমি তো ব্যাখ্যা দিতে পারবো না। আচ্ছা, সকালে বাসে উঠতে হবে, ওইটা করে দিন ভাইয়া। এটাই করে দিব, মানে আনসার বলে যাবো শুধু আমি? হ্যাঁ, মানে কি মানুষ কি পরিমাণে অলস হইতে পারে। তুমি নিজে একটু ট্রাই করো, নিজে একটু দেখে নাও, এটা তো লাভ হবে কোনো? এটা তো লাভ হবে না চোখের দেখা। পোলাপান মাইর খাবি তোরা, অলস কোন হানকার। ঠিক আছে, মানে কি পরিমাণ অলস হইলে এগুলো হইতে পারে। একবার নিচে দেখে নাও, তাহলে তো হয়। গেট গেট দেখে নাও, দেখে নিতে কষ্ট হয়, তাই তো? কষ্ট ভাইয়া করুক। ভাইয়া সেকেন্ড পেপার শেষ করেছি, ফার্স্ট পেপারটা। আচ্ছা ঠিক আছে, তাহমিদ আজকে ওই যে ওদের গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে রেটিনা, ওখানে গেছে। তাহমিদ আসলে ঠিক আছে, যার সমস্যা নেই, যদি হচ্ছে 6:30 থেকে টাইম পাই, খালি অ্যান্সার বলে যাবো নিচের, যদি পাই। ঠিক আছে, নাও নাও হইতে পারে, যদি পাই আর কি, যদি পাই। কিন্তু পারি না কিছু, কি বলবো, শুধু আনসার বলে যাবে, এটা কোনো হইলো? আচ্ছা, নিজেরা কষ্ট করবি না, আমার খাটাবি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো সবাই, আসসালামু আলাইকুম।